আচ্ছা, তোমাদেরকে কিন্তু আমি প্রোগ্রামিং জিনিসটা কি একটা অনুভব করার মতো আইডিয়া দিছি অলরেডি, তাই না? এন্ড ওখানে খুব ভালো করেই বুঝছো যে প্রোগ্রামিং মানে হচ্ছে কম্পিউটারের সাথে তার নিজস্ব ভাষায় তাকে দিয়ে কথা বলে বলে কাজ করানো, এবং কাজটা সে কেমনে করবে এটাও তাকে বুঝাই দিতে হয়। তার মানে কি, এখানে একটা ভাষা, ল্যাঙ্গুয়েজ জড়িত, কথা বুঝছো? ওই ল্যাঙ্গুয়েজটা নিয়ে আমরা এই পার্টটাতে একদম বিস্তারিত পড়ব। যারা সাজেশন পার্টটুকু দেখছো তারা নিশ্চয়ই খেয়াল করছো যে এই ল্যাঙ্গুয়েজ পার্টটুকু, এটা থেকে খুব বেশি কোশ্চেন হয় না, বাট একটা দুইটা কোশ্চেন হয় বিভিন্ন লেভেলের ল্যাঙ্গুয়েজের কম্প্যারিজন নিয়ে। ল লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, এগুলোর কম্প্যারিজন দেয় অ্যান্ড এক্সাম্পল জানতে চায় কোনটা ল লেভেল ল্যাঙ্গুয়েজ, কোনটা মিড লেভেল, কোনটা হাই লেভেল। ঠিক আছে, আমরা আগে ল্যাঙ্গুয়েজ জিনিসটা কোত্থেকে আসলো, বা এই যে লেভেলগুলা প্রজন্ম আছে, ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ কিংবা 1G, সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ কিংবা 2G, থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এমন অনেকগুলো জেনারেশন আছে। এগুলো কোত্থেকে আসছে আগে বোঝাই। এটা যদি একটা কম্পিউটার হয়, তোমাদেরকে একদম শুরুতেই বলছি যে কম্পিউটারের একদম হার্টে, একদম কোরে কি আছে, কিছু সার্কিটস আছে, যে সার্কিটসগুলো কি চালু হইতে পারে, অন হইতে পারে অথবা অফ হইতে পারে। অন স্টেটটাকে আমরা বলি 1, আর অফ স্টেটটাকে বলি আমরা কি 0, তাই না? এটা হচ্ছে একদম কম্পিউটারের কোর। এই যে দুইটা স্টেট, এই দুইটা স্টেট থেকে আসছে 1 এবং 0, এবং এই 1010 লিখে 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 কম্পিউটারকে দিয়ে বুঝায়া অনেক কাজ করানো যায়, হিসাব নিকাশ করানো যায়, কথা বুঝছো? একদম শুরুর দিকে এমনিই কম্পিউটারকে দিয়ে কাজ করানো হইতো, এমনিই প্রোগ্রামিং করা হইতো, কথা বুঝছো? এই ল্যাঙ্গুয়েজটাকে বলে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন ভাষা। এবং যারা এই ভাষায় কম্পিউটারকে প্রোগ্রাম করতো তাদেরকে বলতো মেশিন প্রোগ্রামার। তারা খুবই রেয়ার, কারণ খুবই কমপ্লেক্স একটা প্রসেস, বুঝছো? তোরা আবার কোশ্চেন করতে পারো যে ভাইয়া 1010 দিয়ে কম্পিউটারকে দিয়ে কেমনে কাজ করে। তুমি যদি চারপাশে একটু ভালো করে তাকাও, চারপাশে দেখবে আমাদের দুনিয়াটা কিন্তু অ্যাকচুয়ালি 10 দিয়ে তৈরি। তুমি দেখো রাত আর দিন, রাত মানে 0, দিন মানে 1। তারপরে দেখো লম্বা মানুষ, খাটো মানুষ, লম্বা মানুষ মানে 1, খাটো মানুষ মানে 0। মোটামুটি দুনিয়ার সব কিছুকে 10 দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। তুমি পুরুষ মানুষকে 1 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো, মহিলাকে 0 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো, তাই না? তুমি হচ্ছে একটা উঁচা টিলাকে 1 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো, একটা খাদকে 0 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো। এরকম জন্মকে তুমি 1 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো, মৃত্যুকে তুমি 0 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো। এরকম দুনিয়ার সব কিছুকে এই 2 স্টেট দিয়ে, বুঝছো, হাই অ্যান্ড লো, এই দুইটা স্টেটের অন্য একটা নাম হচ্ছে হাই এবং লো। এই দুইটা দিয়ে যে কোনো কিছুকে তুমি ডিফাইন করতে পারবা, কথা বুঝছো? তুমি যদি হচ্ছে সৃষ্টিকর্তায় বিশ্বাসী অবিশ্বাসী, বিশ্বাসীকে 1 বলতে পারো, অবিশ্বাসীকে 0 বলতে পারো। এরকম দুনিয়ার সব কিছুকে 0-1 দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। এই জন্য কিন্তু কম্পিউটারের ভেতরে পুরা হোল ইউনিভার্সকে রেপ্লিকেট কিংবা সিমুলেট করা সম্ভব, কারণ হোল ইউনিভার্সকে অ্যাকচুয়ালি 0-1-0-1-এর সমষ্টি ছাড়া কিছুই না, কথা বুঝছো? এখন কম্পিউটারকে দিয়ে যে 0-1-0-1 এগুলো দিয়ে দিয়ে যে তাকে কাজ করাবো, প্রোগ্রামিং করবো, এটা খুবই কমপ্লিকেটেড একটা প্রসেস। হ্যাঁ, 0-1 দিয়ে তুমি মনে করো এখানে লিখতে চাচ্ছ যে দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ, এটা 0-1 দিয়ে লেখা সম্ভব? সম্ভব, বিশ্বাস করো সম্ভব। আমি তোমাকে এখন দেখাইতে পারবো না, দেখালে অনেক বিশাল বড় হয়ে যাবে, এটা সম্ভব, কথা বুঝছো? তোমাদের এই এইচএসসি আইসিটিতে একটা চ্যাপ্টার আছে, এনকোডিং নামে একটা অংশ আছে। ওই অংশটা যখন তুমি পড়বা তখন তুমি বুঝতে পারবা কিভাবে আমাদের ভাষাকে এই 0-1-0-1-এর ভাষায় কনভার্ট করা যায়, কথা বুঝছো? আবার এটাকে আবার ডিকোড করে আমাদের ভাষায় কনভার্ট করা যায়। তো এই যে 0-1-0-1 দিয়ে তো কম্পিউটারের সাথে কথা বলা অনেক টাফ একটা কাজ। এই টাফ কাজটাকে কিছুটা সিম্পলিফাই করার জন্য, যাতে আরও বেশি মানুষ কম্পিউটারকে দিয়ে কাজ করাইতে পারে, সেটার জন্য আরেক ধরনের ল্যাঙ্গুয়েজ আনা হইলো। ওই ল্যাঙ্গুয়েজে এই সংখ্যা 0-1-0-1 এইগুলাকে বলা হচ্ছে বাইনারি বিটস। এই 0-1-0-1 ছাড়া আরেকটা নতুন পদ্ধতি আনা হইলো কম্পিউটারকে দিয়ে, তখন বেসিক্যালি ম্যাথমেটিক্যাল অপারেশনস করানো হইতো, যোগ বিয়োগ গুণ ভাগ, বুঝছো? তো যোগ বিয়োগ গুণ ভাগের জন্য তো 1010 এগুলো ইউজ করার দরকার নাই, তখন যুগের জন্য একটা কমান্ড নতুনভাবে তৈরি করা হইলো, গুণের জন্য একটা কমান্ড তৈরি করা হইলো, ভাগের জন্য তৈরি করা হইলো, বিয়োগের জন্য তৈরি করা হইলো। এই যে আগে যোগ করতে হলে 1010 চাপা চাপা যোগ করতে হতো, এখন জাস্ট অ্যাড চাপলেই যোগ করা যাচ্ছে।
MUL মাল্টিপ্লিকেশন, এই মাল চাপলেই গুণ করা যাচ্ছে, DIV এটা চাপলেই ভাগ করা যাচ্ছে, সাবট্রাকশনের মানে বিয়োগ, চাপলেই বিয়োগ করা যাচ্ছে। এই যে নতুন আরেকটু সিম্পলিফাইড একটা ল্যাঙ্গুয়েজ আসলো, এইটার নাম দেওয়া হইলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এরকম করে এই ল্যাঙ্গুয়েজ ইউজ করতে গিয়েও দেখা গেল যে না, এটাও তো অনেক কঠিন, কোডগুলো অনেক বিশাল বড় হচ্ছে, কমপ্লেক্স হচ্ছে, তার চাইতে আরও সিম্পল ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা যায় কিনা, আবারও তার চাইতে আরও সিম্পলার ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা হয়েছে। ওইটার পর দেখা গেল যে না, আরও সিম্পল করা যায় কিনা, একদম আমাদের মানুষের কথার মতো ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা যায় কিনা, তারপর দেখা গেলো আরও ইজি ল্যাঙ্গুয়েজ আসলো। অ্যান্ড বর্তমানে তার মানে এইটাকে আমরা বলতে পারি ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এইটাকে বলতে পারি আমরা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, তারপর থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ আসছে, এবং বর্তমানে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজের দুনিয়া চলতেছে বা যুগ চলতেছে, কথা বুঝছো? এন্ড ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজগুলা এতটাই ইজি যে আমরা জাস্ট মুখে বলবো কম্পিউটারকে এই কাজটা কইরা দাও, এমনি করে দাও, কম্পিউটার করতে পারে, কথা বুঝছো? এই ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এগুলো নিয়ে এখন আমরা বিস্তারিত জানবো, ঠিক আছে? তাহলে কি বুঝলা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজের একটা হিস্ট্রি আছে। হিস্ট্রিটা কিসের উপর বেস করে বিল্ড আপ হয়েছে? মানুষ কত সহজে ওই ভাষাটা বুঝতে পারে, এটার উপর বেস করে একের পর এক নতুন নতুন ল্যাঙ্গুয়েজ আসছে, ঠিক আছে? মানুষের বোধগম্যতা, কারণ দিন শেষে তো আমরা মানুষরাই কম্পিউটারকে দিয়ে বুঝায় কাজ করবো, তাই না? আর এখানে একটা জিনিস মাথায় রেখো, সেটা হচ্ছে যত আমরা এই দিকে আসতে থাকবো, মানুষের বোধগম্য ভাষার দিকে আসতে থাকবো, তত ভাষাগুলো সহজ হইতে থাকে বাট স্লো হইতে থাকে, কথা বুঝছো? আর আমরা যত এদিক থেকে এইদিকে যাব, তত ভাষাগুলা মানুষের জন্য কঠিন হইতে থাকে বাট ফাস্ট হইতে থাকে। কম্পিউটার ওটা দ্রুত প্রসেস করতে পারে। অথবা আমি যদি উল্টাভাবে বলি, যত এই দিক থেকে এই দিকে যাব, ভাষাটা কম্পিউটারের জন্য তত বেশি জটিল। এটা তুমি ভাইস ভার্সা চিন্তা করতে পারো, ঠিক আছে? তো একটা ভাষা কম্পিউটারের জন্য যত সহজ, মানুষের জন্য তত বেশি কঠিন। অথবা একটা ভাষা মানুষের জন্য যত বেশি সহজ, কম্পিউটারের জন্য এটা তত বেশি কঠিন, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে এইবারে আমরা একদম ভাষা নিয়ে বিস্তারিত আলোচনায় চলে যাব, ওকে? তোমাদেরকে আমি সামনের দিকে এই ভাষা সম্পর্কিত তোমাদের মেইন বইয়ের যত রেফারেন্স ডাটা আছে সব দিয়ে দিব, ঠিক আছে? এখন জাস্ট আমি একটা চার্ট তোমাদেরকে তৈরি করে দিব, এই একটা চার্টের মাধ্যমে হোল কম্পিউটার ল্যাঙ্গুয়েজের যত ডিটেলস আছে, যত হিস্ট্রি আছে, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমি চার্টটা লেখা ফেলি, ততক্ষণ হয়তো ভিডিওটা স্কিপ করে দিব, দেন আবার চার্টটা লেখা হলে তোমাদের সাথে কথা হবে। আচ্ছা, তো আমার চার্ট লেখা শেষ। এই একটা চার্ট দেখলে তোমাদের কম্পিউটার ল্যাঙ্গুয়েজের ভাষার যে জেনারেশনস নিয়ে যত কোশ্চেন আছে বা যা যা জানা দরকার সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তোমাদেরকে অলরেডি আমি শুরুতে কনসেপ্ট বোঝাইতে গিয়ে বলছি যে মেশিন ভাষা থেকে অ্যাকচুয়ালি ভাষার শুরু, তাই না? তারপর উপরের দিকে গেছে। এই মেশিন ভাষার পর যে ভাষাটা আসছে অ্যাসেম্বলি ভাষা, এতটুকু পর্যন্ত এই দুইটা ভাষাকে একসাথে বলে হচ্ছে কি নিম্ন স্তরের ভাষা কিংবা ল লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এই মেশিন ভাষাটাকে বলে হচ্ছে ফার্স্ট জেনারেশনের ভাষা, একদম প্রথম প্রজন্ম। অ্যাসেম্বলি ভাষাকে বলা হচ্ছে সেকেন্ড জেনারেশনের ভাষা, ঠিক আছে? ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন দুইটাই হচ্ছে ল লেভেল ল্যাঙ্গুয়েজ। তারপরে বাকি সব কিছুকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলে, বাট ওই হাই লেভেলের মধ্যে আবার দুইটা স্প্লিট আছে, একটা হচ্ছে মিড হাই আর একটা হচ্ছে হাই, ঠিক আছে? বা আরেকটা আমরা মিড লেভেল বলতে পারি, আর বাকিগুলো সবগুলো হাই লেভেল, ঠিক আছে? আচ্ছা, মধ্যম স্তরের ভাষার মধ্যে আছে অ্যাসেম্বলি ভাষার পর ভাষাটাকে আরও ইজি করার জন্য নতুন নতুন ভাষা আনা হয়েছে, যেমন সি, কোবল, ফোরট্রান, এগুলো নিয়ে আমরা সামনে বিস্তারিত জানবো। এই ভাষাগুলো হচ্ছে থার্ড জেনারেশনের ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এইগুলাকে আরও বেশি ইউজার ফ্রেন্ডলি করার জন্য আরও অ্যাডভান্সড বেশ কিছু ভাষা ডেভেলপ করা হয়েছে, এগুলো উচ্চ স্তরের ভাষা, ঠিক আছে? এইগুলাও হচ্ছে থার্ড জেনারেশনের, ঠিক আছে? মানে এগুলা সিমিলিয়ার, বাট এগুলা আরও বেশি ইজি, কথা বুঝছো? এইগুলাকে ডেভেলপ করে, এই উচ্চ স্তরের ভাষাকে ডেভেলপ করে আরও একটা জেনারেশন আনা হয়েছে, ফোর্থ জেনারেশন। ওইটার একটা এক্সাম্পল হচ্ছে এসকিউএল,
তারপরে আবার আছে 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, মানে জাস্ট কথা বলবো, কথা বলে বলে কম্পিউটারকে বোঝাবো যে এই কাজটা এমনি কর, এই কাজটা অমনে কর, সে করে দিব, ঠিক আছে? এই হচ্ছে জেনারেশনের কি ক্রমটা। এখান থেকে কোশ্চেন হয়, মার্কেট এখান থেকে কোশ্চেন হয়, জানতে চাইবে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ কোনগুলো, এই সবগুলো থার্ড জেনারেশন। ফোর্থ জেনারেশন এসকিউএল, এই একটা জানলেই চলবে, এটা ডাটাবেজ ম্যানেজ করার জন্য ইউজ করা হয়। সেকেন্ড জেনারেশন অনলি অ্যাসেম্বলি ভাষা, ফার্স্ট জেনারেশন মেশিন ভাষা, ঠিক আছে? এইবার এইগুলো সম্পর্কে না অনেক তথ্য আছে বইয়ে, আমি এত তথ্যে যাব না, আমি জাস্ট এক্স্যাক্টলি যেই তথ্যগুলো এক্সামে আসে এমসিকিউতে, ঠিক আছে? তোমরা এসে খেয়াল করছো যে এখান থেকে সিকিউতে জাস্ট একটা কোশ্চেন আসে, জেনারেশনসগুলোর মধ্যে পার্থক্য, তাই না? এর বাইরে অন্য কোনো কোশ্চেন আসে না, এমসিকিউতে প্রচুর কোশ্চেন আসে, ঠিক আছে? তাহলে সবার আগে এখানে যেই তথ্যটা জানা লাগে সেটা হচ্ছে মেশিন ভাষার কোডগুলোকে কি কোড বলে? মেশিন ভাষার কোডগুলোকে বলে হচ্ছে মেশিন কোড, এটা থেকে কোশ্চেন হয়, ঠিক আছে? মেশিন কোড, ঠিক আছে? মেশিন ভাষা আমরা যদি অন্য সব ভাষাকে, ঠিক আছে, মেশিন ভাষার সাথে কম্পেয়ার করি, মানে ভাষাটা বুঝতে সহজ নাকি কঠিন, এই ব্যাপারটা যদি আমরা অন্য সব ভাষার সাথে কম্পেয়ার করি, তাহলে মেশিন ভাষাটা হবে দুনিয়ার সবচাইতে মানুষের জন্য বোঝা সবচাইতে দুর্বোধ্য ভাষা, ঠিক আছে? আচ্ছা, এবং এই মেশিন ভাষা যেহেতু মানুষের জন্য সবচেয়ে বেশি দুর্বোধ্য, তার মানে কি কম্পিউটার এটা সবচেয়ে সহজে বুঝে, সবচেয়ে ফাস্ট প্রসেস করতে পারে, তাহলে এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে ফাস্টেস্ট ল্যাঙ্গুয়েজ। কার পার্সপেক্টিভে? কম্পিউটারের পার্সপেক্টিভে। কম্পিউটার এই ল্যাঙ্গুয়েজটাকে অনেক দ্রুত প্রসেস করতে পারে, কারণ এক্স্যাক্টলি এটা কম্পিউটার নিজের ভাষা। তারপর যেহেতু এই ভাষাটা এক্স্যাক্টলি কম্পিউটার নিজের ভাষা, এই ভাষায় কোড লিখলে এটাকে তো কি আবার কম্পিউটারের ভাষায় কনভার্ট করার দরকার নাই, সো এই ক্ষেত্রে কোনো অনুবাদক লাগে না, ওকে? অনুবাদক লাগে না, ডান। আর কি মাথায় রাখতে হবে? যেহেতু এই ভাষায় কোডগুলো 0101 দিয়ে লিখতে হয়, কোডগুলো অনেক বিশাল বড় হয়, ঠিক আছে? তাহলে কোড কি হয়? কোড অনেক লং হয়, মানুষের পার্সপেক্টিভে অনেক লং কোড হয়, অ্যান্ড এটা অনেক টাইম কনজিউমিং, অনেক কমপ্লেক্স হয় কোড, ঠিক আছে? এই দুর্বুদ্ধের জায়গাতে আমি লিখতে পারি এখানকার কোড অনেক বেশি কমপ্লেক্স হয়, ওকে, ডান। এবার আমরা অ্যাসেম্বলি ভাষার বৈশিষ্ট্য জানবো, এগুলো থেকে কোশ্চেন হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, অ্যাসেম্বলি ভাষা, এই অ্যাসেম্বলি ভাষার ক্ষেত্রে আমরা যে কোডটা তৈরি করি, এই কোডগুলোকে বলা হচ্ছে ইনস্ট্রাকশনস, ঠিক আছে? আমি তোমাদেরকে অলরেডি একটু করে বলছি যে এখানে বেসিক্যালি 0101 এর বদলে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন ইউজ করা হয়, যেমন এড, সাব, MUL, DIV, এগুলো, ওকে? আচ্ছা, অ্যান্ড এটা যেহেতু এখানে 0101 ইউজ না করে কিছু ইনস্ট্রাকশন ইউজ করা হচ্ছে, এই ভাষাটা এই ভাষার তুলনামূলকভাবে ইজি, ঠিক আছে? আমি বাংলাতে লিখি, কম্পারেটিভলি ইজি না লিখে তুলনামূলকভাবে ইজি। তারপর যদি বলি, দেখো এই ভাষাটাতে আমি যে কোডটা লিখতেছি এটা কিন্তু এক্স্যাক্টলি কম্পিউটারের ভাষা না, ওই ভাষাটাকে কম্পিউটারের ভাষায় কি রূপান্তর করা লাগবে, সেটার জন্য একটা প্রোগ্রাম লাগবে, কেউ একজনকে অ্যাসেম্বলি ভাষাটাকে মেশিন ভাষায় কনভার্ট করে দিবে, তাই না? যে এই কাজটা করে, যে সফটওয়্যারটা এই কাজটা করে, ওই সফটওয়্যারটাকে বলে হচ্ছে কি অ্যাসেম্বলার, ওকে? আচ্ছা, অ্যান্ড এই ভাষাটা যদিও ফাস্টেস্ট না, এর চেয়ে আরও ফাস্ট ল্যাঙ্গুয়েজ আছে মেশিন ল্যাঙ্গুয়েজ, বাট স্টিল এটা মেশিন ল্যাঙ্গুয়েজের খুবই কাছাকাছি, এই জন্য এই ভাষাটাকে আমরা বলতে পারি ফাস্টার। অন্যান্য ভাষাগুলো কিন্তু একটু স্লো, বাকি সবগুলো একটু স্লো, যেহেতু এগুলো মানুষের ভাষার মতো, কম্পিউটার ভাষার মতো না, বাট ওইগুলোর তুলনায় সে একটু ফাস্টার। অ্যান্ড কম্পারেটিভলি এইটার চাইতে মেশিন ল্যাঙ্গুয়েজের কোডের চাইতে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কোডগুলো একটু কি হয়, একটু শর্টার হয়, ওকে, ডান। এইভাবে আমরা যত এইদিকে যাইতে থাকবো ল্যাঙ্গুয়েজগুলা আরও ইজি হইতে থাকবে,
এবং কোডগুলো আরও শর্ট হইতে থাকবে, বাট স্পিড কমতে থাকবে। এটা ফাস্টার, এটা হবে ফাস্ট, তারপর এটা স্লো, এগুলো হবে স্লোয়েস্ট। ঠিক আছে, তার মানে এখানকার এই পয়েন্টগুলো আমি মার্ক করে দিই। এই জিনিসগুলা বাম থেকে ডানে কিন্তু চেঞ্জ হয়। ঠিক আছে, এই জিনিসগুলা এইগুলা বাম থেকে ডানে চেঞ্জ হইতে থাকবে। ঠিক আছে, এন্ড এই সবগুলোর ক্ষেত্রে কি ট্রান্সলেটর লাগবে, অনুবাদক লাগবে। এইগুলোর ক্ষেত্রে, এটার ক্ষেত্রে অনুবাদকের নাম অ্যাসেম্বলার, এটার ক্ষেত্রে অনুবাদকের নাম কম্পাইলার কিংবা ইন্টারপ্রেটার, এগুলোর ক্ষেত্রেও ইন্টারপ্রেটার কিংবা কম্পাইলার। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের মেশিন ভাষার বিস্তারিত জানা শেষ, অ্যাসেম্বলি ভাষার বিস্তারিত জানা শেষ। এবার আমরা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, মধ্যম স্তরের ভাষা, এগুলোর বিস্তারিত জানবো। ঠিক আছে, সো এইভাবে চার্ট তোমাদের বইয়ে বিস্তারিত দেওয়া আছে, আমি চার্ট করে দিলাম যাতে তোমাদের মনে রাখতে সহজ হয়। ঠিক আছে, আচ্ছা, এখানে আমি চার্ট বানাই নিছি তোমাদের বইটা পড়ে, বুঝছো? সব কিছু তো লাগে না, এক্স্যাক্টলি যে জিনিসগুলো এক্সামে লাগে ওই জিনিসগুলোই আমি এখানে মার্ক করে দিছি। এই ক্ষেত্রে যে কোডটা লেখা হয়, এই কোডটাকে আমরা কোড বলতে পারি সাধারণ ভাষায়, কিংবা আমরা বলতে পারি এই কোডের ভেতরে অ্যাকচুয়ালি যে ইনস্ট্রাকশনগুলো থাকে এগুলো মানুষের বোধগম্য হয়। এই জন্য এখানকার কোডগুলোকে আমরা বলতে পারি হিউম্যান লেভেল ইনস্ট্রাকশনস। হিউম্যান লেভেলের ইনস্ট্রাকশনস দিয়ে দিয়ে এখানে কোডগুলো লেখা হয়। অ্যান্ড এই ল্যাঙ্গুয়েজটা সহজ, মানুষের জন্য বোঝা খুবই সহজ। ঠিক আছে, অ্যান্ড যেহেতু এই ভাষাটা মেশিন ভাষায় রূপান্তর করা লাগবে, এখানে অন্য একটা সফটওয়্যারকে কাজ করতে হবে। আমরা এই ভাষায় লিখবো, বাট একটা সফটওয়্যার ওই ভাষাটাকে মেশিনে 0 কনভার্ট করবে। কে করবে? একটা ট্রান্সলেটর লাগবে। এই ক্ষেত্রে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেই ট্রান্সলেটরের নাম হচ্ছে কম্পাইলার। ঠিক আছে, আচ্ছা, এইগুলোর ক্ষেত্রে সেটার নাম হয়ে যাবে ইন্টারপ্রেটার। ওকে, আচ্ছা, অ্যান্ড এই ভাষাটা, এখানকার যত ভাষা আছে এগুলো স্লো। ঠিক আছে, এখানে ফাস্ট ওয়ার্ডটা ইউজ করা যাবে না, লাস্ট আমরা এইখানে ফাস্ট ওয়ার্ডটা ইউজ করতে পারি। তাই না? খেয়াল করো, থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের মধ্যম স্তরে যেটা আছে এটা ফাস্ট, এটা ফাস্টার, এটা ফাস্টেস্ট। ঠিক আছে, তারপর যে ভাষাগুলো আসবে এগুলো স্লো হইতে থাকবে। ওকে, কারণ এগুলা মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে অনেক বেশি দূরে। ওকে, আচ্ছা, অ্যান্ড কম্পিউটারের হার্ডওয়্যার আর সফটওয়্যারের মাঝখানে মানুষ খুব ইজিলি কানেকশন তৈরি করতে পারে এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। ঠিক আছে, সো আমরা হার্ডওয়্যার লেভেল কোডিং। তো তোমরা বলতে পারো যে ভাইয়া এইগুলো দিয়ে কি হার্ডওয়্যার লেভেল কোডিং করা যায় না? এগুলো দিয়ে কি করা যায় না? করা যায়, অনেক বেশি টাফ এবং অনেক স্লো, এই জন্য করাই হয় না। সর্বশেষ এই ল্যাঙ্গুয়েজটা দিয়েই আমরা, এইগুলো দিয়ে তো ডিরেক্ট হার্ডওয়্যার লেভেলে কোডিং করা যায়, ডিরেক্ট হার্ডওয়্যার লেভেলে কোডিং করা যায়, বাট এগুলো অনেক বেশি টাফ হওয়াতে আমরা হার্ডওয়্যার লেভেলে কোডিং এগুলো দিয়ে এখন আর করি না। অ্যান্ড এইগুলো দিয়েও আমরা হার্ডওয়্যার লেভেল কোডিং করি না, কারণ সহজ হইলেও অনেক বেশি স্লো কাজ করে। এই জন্য আমরা মাত্র এই থার্ড জেনারেশনের স্পেশালি সি ল্যাঙ্গুয়েজটা দিয়েই বেসিক্যালি বর্তমানে হার্ডওয়্যার লেভেলের কোডিংগুলো করা হয়। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। আচ্ছা, অ্যান্ড যেহেতু হার্ডওয়্যার লেভেলের কোডিং এই জেনারেশনের ল্যাঙ্গুয়েজ দিয়ে করা অনেক বেশি আমাদের জন্য সুবিধাজনক, সেই জন্য এই লেভেলের ল্যাঙ্গুয়েজ দিয়েই অপারেটিং সিস্টেমগুলো ডেভেলপ করা হয়। এবং শুধু তাই না, এগুলো দিয়ে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, হ্যাঁ, এগুলো ডেভেলপ করা হয়। এখন তোমরা জানতে চাইতে পারো যে ভাই ওএস কি, অপারেটিং সিস্টেম সফটওয়্যার কি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? অপারেটিং সিস্টেম সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের ভেতরে কম্পিউটারকে চালু করার জন্য, কম্পিউটারের ভেতরে যত প্রোগ্রাম চলবে, যা কিছু হবে, সাউন্ড বাজানো, ভিডিও চালানো, ওভারঅল এভরিথিংকে একসাথে ম্যানেজ করার জন্য একটা সফটওয়্যার থাকে, এটাকে বলে অপারেটিং সিস্টেম সফটওয়্যার। ওই সফটওয়্যারের ভেতরে আবার ছোটো ছোটো গান শোনার জন্য একটা প্রোগ্রাম আছে, ভিডিও দেখার জন্য একটা প্রোগ্রাম আছে, ওয়েব ব্রাউজ করার জন্য একটা প্রোগ্রাম আছে, এরকম ছোটো ছোটো কাজ করার জন্য আবার ছোটো ছোটো বেশ কিছু সফটওয়্যার আছে, ওইগুলোকে বলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ঠিক আছে, আচ্ছা, অথবা আমরা বলতে পারি একটা হোল কোম্পানিকে ম্যানেজ করে কে, সিইও, কোম্পানির হেড, তাই না? এই সিইওকে আমরা অপারেটিং সিস্টেমের সাথে তুলনা করতে পারি। এবার কোম্পানির ছোটো ছোটো দায়িত্ব পালন করে এক একজন মানুষ, মার্কেটিং দেখে এক একজন, সেলস দেখে এক একজন, অ্যাকাউন্টস দেখে এক একজন, ওই ছোটো ছোটো যারা কাজ করে এদেরকে আমরা বলতে পারি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ঠিক আছে, আপনি চিন্তা করতে পারো। ওকে, আচ্ছা, ডান। এবারে আসো উচ্চ স্তরের ভাষা। উচ্চ স্তরের ভাষার এক্সাম্পল কি? সি প্লাস প্লাস, জাভা, সি শার্প,
পিএইচপি, পাইথন, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে মাথায় রেখো এই পাইথন হচ্ছে পৃথিবীর সবচাইতে জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ, ওকে? আচ্ছা, তো এটার ক্ষেত্রে আমাদের কি কি জানা লাগবে? এটার ক্ষেত্রে আমাদের জানা লাগবে, আমরা রেড মার্ক করার যে জিনিসগুলো আছে না, এই রেড মার্ক করার জিনিসগুলা প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের জানা লাগবে, ওকে? এখানে আমি রেড মার্ক করে দিই। কম্পাইলার সহজ, এটা তো মুছে গেল, এটা কি ফার্স্ট। আচ্ছা, আরেকটা রেড মার্ক করার জিনিস হচ্ছে আমাদের এইটা, ওকে? আচ্ছা, এই উচ্চ স্তরের ভাষাগুলা যেটাকে কিনা আমরা বলতেছি, যেটার এক্সাম্পল হচ্ছে আমাদের হাতে কি আছে, সি বা বাকিগুলো তুমি দেখতে পাচ্ছ, এই ভাষাগুলা খুবই সহজ, এগুলো খুবই সহজ, শুধু সহজ না, একদমই সহজ, বুঝছো? এগুলোর জন্য যে অনুবাদক সফটওয়্যারটা লাগে এগুলোকে বলা হচ্ছে ইন্টারপ্রেটার। ভাইয়া এইগুলোর ক্ষেত্রে কম্পাইলার, এটার ক্ষেত্রে অ্যাসেম্বলার, এটার ক্ষেত্রে লাগেই না, এটার ক্ষেত্রে কেন ইন্টারপ্রেটার? ভাইয়া এইখানে কোডগুলো এতটাই শর্ট হয় যে কম্পিউটারকে বোঝানোর যে ভাষা মেশিন ল্যাঙ্গুয়েজ, ওইখানে কনভার্ট করানোর জন্য আগে এই কোডগুলোকে এক্সপ্লেন করে দিতে হয়, কোন একটা প্রোগ্রামকে ইন্টারপ্রেট মানে অ্যানালাইসিস করে দিতে হয়, দেন অন্য একটা প্রোগ্রাম এটাকে কম্পাইল করে মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে যায়, কথা বুঝছো? তো এই জন্য এখানে কম্পাইলার দিয়ে যথেষ্ট না, ইন্টারপ্রেটার লাগে। কম্পাইলার মানে হচ্ছে এই কোডটাকে সে ডিরেক্ট কম্পাইল করে এটাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে নিবে, অ্যাসেম্বলি থেকে মেশিনে নিবে। আর ইন্টারপ্রেটার যেটা করে, আগে এই হোল ল্যাঙ্গুয়েজটাকে ইন্টারপ্রেট করে এটাকে কম্পাইলেবল থেকে এটাকে অ্যাসেম্বলিতে নেয়, তারপর মেশিনে নেয়, কথা বুঝছো? সো ইন্টারপ্রেটার একটু ডিফারেন্টলি কাজ করে। আচ্ছা, আর কি এখানে জানা লাগবে, সেটা হচ্ছে এখানকার এই ল্যাঙ্গুয়েজগুলো স্লো অ্যান্ড কোড। 4 নাম্বার একটা জিনিস বলছিলাম না, কোডগুলা কি আস্তে ধীরে এদিকে যত যাবো কোডগুলো শর্ট হতে থাকবে, ঠিক আছে? এটা লেখার দরকার নেই, ওকে? জাস্ট এই 3টা পয়েন্ট মনে রাখো, খুবই সহজ, ইন্টারপ্রেটার লাগে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য, অ্যান্ড এখানকার কোড এক্সিকিউশন খুবই স্লো, কম্পিউটার খুবই স্লোলি প্রসেস করে এগুলাকে, ওকে? যেহেতু তার নিজের ভাষা না। আর 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এগুলা একদম মাথায় রাখবা যে এগুলো অত্যন্ত সহজ, 1 নাম্বার জিনিস। 2 নাম্বার জিনিস হচ্ছে এগুলার ক্ষেত্রে ইন্টারপ্রেটার না কি লাগে সেটাও জানার দরকার নেই, শুধু মাথায় রাখো এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে স্লোয়েস্ট। কম্পিউটার এই ল্যাঙ্গুয়েজে কম্পিউটারকে দিয়ে কাজ করাইলে কম্পিউটার সবচেয়ে স্লোলি কাজ করে, কোডটা এক্সিকিউট হইতে অনেক বেশি টাইম লাগে। এখানে একটা কোড যদি 1 সেকেন্ডে রান করে, এটাতে লাগবে, জাস্ট একটা কম্পারিজন দিচ্ছি, 2 সেকেন্ড লাগবে, এটাতে 3 সেকেন্ড, এটাতে অনেক বেশি সময় লাগবে, 30 সেকেন্ড টাইম লাগবে। এটার ক্ষেত্রে দেখা যাবে টাইম লাগবে মোটামুটি, দেখা যাবে 1 মিনিট লেগে গেছে, কথা বুঝছো? তো এই ছিল হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের যে সেকেন্ড পার্ট, কম্পিউটার প্রোগ্রামিংয়ের যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কম্পিউটারের সাথে কমিউনিকেশন করি, ওই ল্যাঙ্গুয়েজের একদম শুরু থেকে বর্তমান পর্যন্ত যত জেনারেশনস আসছে এগুলোর একদম ডিটেলস। অ্যান্ড আমি যেমনি তোমাদেরকে চার্ট করে দেখাইছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, এই চার্টটা যদি বুঝে একবার মাথায় রাখতে পারো না, যে কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে তোমাকে কোশ্চেন করলে তুমি অ্যান্সার দিতে পারবা। অ্যান্ড কেন একটার পর একটা ল্যাঙ্গুয়েজ আসছে, আশা করি এখন তোমার মাথায় পুরো ব্যাপারটা অনেক ভালো করে ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রজন্ম দেখতেছিলাম, তাই না? কোত্থেকে কেমনে আসছে, তাই না? তো ওই প্রজন্মের ভেতরে আমরা বেশ কিছু এক্সাম্পল দিছিলাম ল্যাঙ্গুয়েজের। এখানে হোল তুমি একটা লিস্ট দেখতে পাবা, এখানকার সবগুলো ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমার জানার একদমই দরকার নাই, এখানে সালগুলো জানার দরকার নেই। কোনগুলো জানা লাগবে আমি তোমাদেরকে বলি। সি তো মাস্ট জানা লাগবে, হ্যাঁ, সি সম্পর্কে একদম ডিটেইলস জানা লাগবে, ওকে? একদম ডিটেইলসে জানা লাগবে। আর হালকা পাতলা আইডিয়া লাগবে কোনগুলো সম্পর্কে বলি। ফোরট্রান, তারপর হচ্ছে সি প্লাস প্লাস, পাইথন, এই পাশ থেকে জাভা, ভিজুয়াল বেসিক, এর বাইরে অন্যগুলা সম্পর্কে তোমার একদম বেসিক তথ্যটাও জানার দরকার নাই, ঠিক আছে? এইগুলো সম্পর্কে বেসিক জানলেই চলবে। এখন এই যেগুলো আমি মার্ক করলাম এগুলো সম্পর্কে বেসিক অ্যাকচুয়ালি কোন পয়েন্টগুলো জানা লাগবে যেগুলো এক্সামে আসবে, এগুলা তোমাদেরকে আমি আরেকটা চার্ট দিয়ে দেখাই দিব। দেন আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে পার্টটা এটা
একদম পুরোপুরি শেষ হয়ে যাবে, ঠিক আছে? সবার আগে এখানে এগুলার যে উদ্ভাবনের সাল, এগুলোর মধ্যে বেশ ভালো একটা সিকোয়েন্স আছে, হ্যাঁ? সিকোয়েন্সটা দেখাই ফেলি, দেন আমরা এক এক করে বাকি সবগুলো জিনিসে যাব। সি প্রথম আসে হচ্ছে আমাদের হাতে 1972 সালে, ঠিক আছে? আমার মনে হয় এটা অন্য একটা কালার দিয়ে লেখাটা বেটার হবে, এটা দিয়ে লিখি, ঠিক আছে? এটা প্রথম আসে হচ্ছে 1972 সালে, ওকে? কোথায় কে নিয়ে আসে, যেটা আমি একটু এই পাশে নিই, এটা আমাদের সামনে নিয়ে আসে হচ্ছে ড্যানিস রিচি নামের একজন ভদ্রলোক, ওকে? ওনার নামটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদেরকে মনে রাখা লাগবে, ঠিক আছে? এটা খুব ভালো করে মনে রাখবা, এটা থেকে প্রচুর এমসিকিউ সিকিউ আসে, ওকে? ড্যানিশ রিচি, ওকে? আচ্ছা, কোথায়? ইউএসএ তে খুব বিখ্যাত একটা ল্যাব আছে, বেল ল্যাব, ঠিক আছে? ওইখানে অনেক কিছু রিসার্চ হয়, আর ওখানকার ইনোভেট করা অনেক কিছু এখনো পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে, বুঝছো? ওইরকম একটা রিসার্চ ল্যাব। সি প্লাস প্লাস আসে হচ্ছে একই ল্যাবে, এই বেল ল্যাবে কাজ করা আরেকজন প্রোগ্রামারের হাত ধরে, ওনার নাম হচ্ছে, তুমি উচ্চারণটা বই থেকে দেখে নিও, ঠিক আছে? আমরা কিছুক্ষণ পর উচ্চারণটা দেখবো, সমস্যা নেই, স্ট্রেস স্ট্রোক, ওকে? নামের উচ্চারণটা আমি একটু দেখি, হ্যাঁ? তখন দেখছিলাম ভুলে গেছি। সি প্লাস প্লাস কে ইনোভেট করে, ওনার নামের উচ্চারণ হচ্ছে কি জানি, জন স্ট্রস্ট্রম, ঠিক আছে? আচ্ছা, কবে সালটা যদি দেখি, তুমি এখানে একটা সিকোয়েন্স দেখতে পাবে, এটা 1972, এটা হচ্ছে 1980 সালে, ঠিক আছে? আচ্ছা, তারপর তার মোটামুটি 11 বছর পর ভিজুয়াল বেসিক এই ল্যাঙ্গুয়েজটা আসে, এটা কবে আসে? 1991 সালে। কেন আসে, কিভাবে আসে, সি কোড থেকে আসে, কিভাবে আসে? তোমাদেরকে শুরুতে বলছি যে মেশিন অ্যাসেম্বলি এগুলো থেকে কোড করা বেশি কমপ্লেক্স, ইজিয়ার করার জন্য আরো নতুন নতুন ল্যাঙ্গুয়েজ আসতে থাকে, এর এই ধারাবাহিকতায় সি আসে, ওটাকে আরো বেশি ইজি করার জন্য সি প্লাস প্লাস আসে, ঠিক আছে? সি প্লাস প্লাস দিয়ে অপারেটিং সিস্টেম ডেভেলপ করা এন্ড হাবিজাবি করা মাইক্রোসফটের কাছে মনে হয় যে না, এগুলো দিয়ে করা যায়, বাট আমরা নিজেদের একটা ল্যাঙ্গুয়েজ চাই, একদম সম্পূর্ণ নিজেদের। তখন মাইক্রোসফট 1991 সালে, মাইক্রোসফট তখন পুরা পৃথিবীকে দাপায় বেড়াচ্ছিল, বুঝছো? তো তখন ওরা মনে করলো যে আমাদের ইনাফ টাকা পয়সা আছে, ইনাফ ট্যালেন্টেড মানুষজন আছে, আমরা একটা ল্যাঙ্গুয়েজ বানাই। তখন মাইক্রোসফট ওদের যে অপারেটিং সিস্টেম আছে, যেটা এখনো পুরো পৃথিবীর জাতীয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ, এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে বিল্ড করার জন্য এই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করে, ঠিক আছে? তারপর এই যে ল্যাঙ্গুয়েজগুলোর কথা বলতেছি না, এগুলো ইজি বাট নট দ্য ইজিয়েস্ট, বা অতটাও ইজি না, ঠিক আছে? আগেরগুলোর তুলনায় ইজি। এগুলোকে আরো ইজি করার জন্য একটা ল্যাঙ্গুয়েজ আসলো, এটা হচ্ছে এখানকার এই সবগুলো ল্যাঙ্গুয়েজের মধ্যে সবচাইতে জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই দুইটা, জাভা এবং পাইথন। আমি বলছি সবচাইতে বেশি জনপ্রিয় কেন, ইজি, বাট সবচাইতে বেশি কাজের ল্যাঙ্গুয়েজ কোনটা? সি, ওকে? এটা মনে রাখবা যে সবচাইতে বেশি প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি, এটা আমি গ্রিন মার্ক করে দিচ্ছি। আর সবচাইতে বেশি পপুলার জাভা এবং পাইথন। জাভা এককালে অনেক বেশি পপুলার ছিল, এখন জাভাকে পিছনে ফেলে পাইথন সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে, ঠিক আছে? এটা মনে রাখবা, ওকে? তারপর 1991 সালেই, হ্যাঁ, জাভা 1991 জাভা আসলো। কারা আনলো? ওই যে মাইক্রোসফট, ওদের কম্পিটিটর কোম্পানি ছিল, কোম্পানির নাম হচ্ছে সান মাইক্রো সিস্টেমস, ঠিক আছে? ওরা জাভাটা নিয়ে আসলো, ওকে? আমি লিখে দিচ্ছি, এগুলো থেকে এমসিকিউ আসবে, ওকে? মাইক্রো, এটা একসাথে হবে, সান মাইক্রো সিস্টেমস, এই নামগুলো জানা থাকা লাগবে, ঠিক আছে? এগুলো থেকে এমসিকিউ অলরেডি আসছে, স্পেশালি সি রিলেটেড প্রত্যেকটা ডেটা তোমার মনে থাকা লাগবে, বাকিগুলো জাস্ট হালকা মাথায় রাখো। জাভা এবং পাইথন মাস্ট মাথায় রাখা লাগবে। সি প্লাস প্লাস, ভিজুয়াল বেসিক, অ্যালগোল, ফরট্রান, এগুলো নিয়ে খুঁটিনাটি জিনিস মাথায় থাকলেই চলবে, ওকে? আচ্ছা, এটা কোন পারপাজে আনা হয়? এটা আনা হয়, এই ল্যাঙ্গুয়েজগুলো না যথেষ্ট ভালো, বাট এইগুলা একটা কম্পিউটারে তুমি রান করাইলা, কাজ করাইলা এটা দিয়ে, অন্য একটা কম্পিউটারে এই ল্যাঙ্গুয়েজে লেখা কোড তুমি রান করাইলা,
তখন এটাকে আবার নতুন করে এক্সিকিউট করতে হয় প্রোগ্রামটাকে রান করানোর জন্য, ঠিক আছে? আবার অন্য একটা সিস্টেমে গেলে ওখানে আবার নতুন করে রান করাইতে হয় প্রোগ্রামটাকে দিয়ে কাজ করানোর জন্য। ভাই এসিটা একটু কমাই দেন। সান মাইক্রো সিস্টেমস চিন্তা করলো যে না, আমরা এমন একটা ল্যাঙ্গুয়েজ জানি যেটা এইগুলোর চাইতেও আরো বেটার, ইজি, ঠিক আছে? 1 2 আমরা একটা প্ল্যাটফর্ম দিয়ে দিব সব কম্পিউটারে বা সব সিস্টেমে যদি প্ল্যাটফর্মটা থাকে, তাহলে যেটা হবে আমাদের জাভাতে লেখা প্রোগ্রামগুলা কিংবা কোডগুলা কিংবা সফটওয়্যারগুলা বারবার প্রত্যেকটা সিস্টেমে রান করাইতে হবে না, একবার রান করলেই চলবে। এদের একটা মোটো আছে, মোটোটা হচ্ছে WORA, ঠিক আছে? এটার ফুল ফর্ম হচ্ছে, আমরা কিছুক্ষণ পর দেখবো, রাইট ওয়ান্স রান এনিওয়্যার, বুঝছো? এটা হচ্ছে জাভার স্পেশাল একটা বৈশিষ্ট্য। তোমার ফোনে যদি জাভার প্ল্যাটফর্মটা থাকে, অন্য একটা সিস্টেমে ডেভেলপ করা জাভা অ্যাপ তোমার ফোনে রান না করে তুমি চালাইতে পারবে, কথা বুঝছো? এন্ড এটার বেশ কিছু সুযোগ সুবিধা আছে, আমরা পরে দেখব। দেন অ্যালগোল কোত্থেকে আসে? অ্যালগোলটা আসে এখানকার যে ল্যাঙ্গুয়েজগুলো দেখতেছো না, এগুলো মোটামুটি মডার্ন ল্যাঙ্গুয়েজ, এন্ড পাইথনও অনেক বেশি মডার্ন ল্যাঙ্গুয়েজ। এই মডার্ন যুগের আগেও বেশ কিছু ল্যাঙ্গুয়েজ ছিল যেগুলো খুবই অ্যাডভান্সড। ওই রকমই দুইটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যালগোল এবং ফোরট্রান। অ্যালগোল এবং ফোরট্রানের ক্ষেত্রে এই দুইটাকে আমি একটু অন্য কালার দিয়ে লিখি, যেহেতু এই দুইটা একটু ডিফারেন্ট, এই কালারটা দিয়ে লিখি, ঠিক আছে? অ্যালগোল ফুল ফর্ম হচ্ছে অ্যালগরিদমিক ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? কিছুক্ষণ পর আমি তোমাদেরকে রেফারেন্স ডাটা দিয়ে দেবো, এখানে সব লেখা আছে। আর ফরট্রানের ফুল ফর্ম হচ্ছে ফর্মুলা ট্রান্সলেটর, ঠিক আছে? এই দুইটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্পেশাল পারপাস ল্যাঙ্গুয়েজ, এগুলো হচ্ছে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, ওকে? এগুলোতে যে কোনো ধরনের কাজ করা যায়, বাট অ্যালগোল এবং ফোরট্রানকে স্পেশাল কিছু কাজ করার জন্য ডেভেলপ করা হয়েছিল, এবং এগুলোকে ডেভেলপ করছে বেশ কিছু রিসার্চাররা, বেশ কিছু বিজ্ঞানীরা, কথা বুঝছো? এদের রিসার্চের কাজ করার জন্য। তাহলে এই দুইটা সফটওয়্যার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মেইন পারপাস কি? রিসার্চ, ঠিক আছে? এগুলো থেকে প্রচুর কোশ্চেন এমসিকিউ আসছে, রিসার্চ, ওকে? ফর এক্সাম্পল, এই ফোরট্রান ল্যাঙ্গুয়েজটা এখনো পৃথিবীর সবগুলা অ্যাডভান্সড ল্যাবে এখনো ব্যবহার করা হয়, ফিজিক্স ল্যাব, কেমিস্ট্রি ল্যাব, ম্যাথ ল্যাব, সব জায়গায় ব্যবহার করা হয়। এন্ড এটা দিয়ে অনেক কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল প্রবলেম কম্পিউটারকে দিয়ে সলভ করানো যায়, ঠিক আছে? এটা হচ্ছে ফোরট্রানের আর অ্যালগোলের বৈশিষ্ট্য, ঠিক আছে? এখন এই দুইটা কত সালে আসে? অ্যালগোল আসে অনেক আগে, 1958 সালে, ওকে? এন্ড ফরট্রান তারও আগে আসে, কবে আসে? 1957 সালে। দেখো এইভাবে যে চার্ট করে তোমাদের বইয়ে দেখবা, এরকম একটা একটা করে প্যারা করে করে সবগুলো তথ্য দেওয়া আছে, এইভাবে না। আমি কিন্তু সবগুলো তথ্য তোমাদের বই থেকে নিচ্ছি, নিজে কিন্তু দিচ্ছি না, কারণ বাইরে থেকে দিলে লাভ নাই। তো জানলা বাট মাথায় রাখতে পারলা না, এক্সামে আসবে না, দরকার নেই। বইয়ের ভেতর থেকে সবগুলো দিচ্ছি, সো দ্যাট যেহেতু এক্সামে বই থেকেই সবকিছু আসবে, তোমার যাতে ওই তথ্যগুলো ভালো মতো মাথায় সেভ হয়ে যায়, ঠিক আছে? বইয়ের বাইরে কিছু দিচ্ছি না, এক্সট্রা কোনো কিছু দিচ্ছি না। তোমার কাছে মনে হইতে পারে ভাই আপনি কি এত হিস্ট্রি, এত ডিটেলস নিজে বানাই বলতেছেন, আমাদেরকে কেন এত বাড়তি তথ্য দিচ্ছেন? না, বইয়ের বাইরে একটা তথ্য আমি দিচ্ছি না, এক্সামে আসবে না এমন একটা তথ্য দিচ্ছি না। আর এইচএসসি লেভেলে এতটুকু জানলেই চলবে, এর বাইরে জানা লাগবে না, ঠিক আছে? পরে যদি তুমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ো তখন বিস্তারিত যায় না, ওকে? আচ্ছা, এন্ড এই দুইটা ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি এখানকার ফোরট্রান যেটা, এইটা ম্যাথমেটিক্সে অনেক বেশি অ্যাডভান্সড, ঠিক আছে? এই অ্যালগো এটাও ম্যাথমেটিক্স অ্যাডভান্সড, বাট ফোরট্রান হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশনসের জন্য পৃথিবীর সবচাইতে অ্যাডভান্সড একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? দেন পাইথন কখন আসলো? এই দুটো তো স্পেশাল ল্যাঙ্গুয়েজ, এইগুলো নিয়ে আমার কথাবার্তা বলা শেষ হইতো, আরো একটা দুটো ফিচার বলবো। এই যে সি প্লাস প্লাস, ভিজুয়াল বেসিক, জাভা, এই সবগুলো খুব ভালো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সবই ঠিক আছে, বাট স্টিল এটাকে আরো সহজ করে ডেভেলপ করা পসিবল ছিল, কথা বুঝছো? আরো সহজ করে। ওই পরিপ্রেক্ষিতে নতুন আরেকটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করলো কে? নামের উচ্চারণটা আমি বলতে পারবো না, তোমরা দেখে নিও, আমি এখানে লিখে দিচ্ছি কত সালে এবং কে এটা ডেভেলপ করলো, এটা লেখা দিচ্ছি, ঠিক আছে? 1991 সালে, ঠিক আছে? কে ডেভেলপ করছে? আমি নামের স্পেলিংটা লিখতেছি, GIDO, গিডো। দেন আমি জানি না এটার উচ্চারণ কি, ঠিক আছে? এটা অত বেশি ইম্পর্টেন্ট না, বাট ড্যানিস রিচির নাম মাস্ট মনে রাখা লাগবে, ঠিক আছে? এটা এক্সামে আসবেই, ওকে?
তাইলে দেখো একটা জিনিস দেখো, পাইথন, জাভা আর ভিজুয়াল বেসিক, এই তিনটা ল্যাঙ্গুয়েজ কিন্তু একই সালে আসছে। ওরা একটা আরেকটা কম্পিটিটর ছিল, বাট এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হতে পারছে পাইথন। পাইথনটাকে কেন আনা হয়েছে? পাইথন জাভার মতো, কথা বুঝছো? পাইথন এনি সিস্টেমে, ক্লাউডের মধ্যে, সিস্টেমও লাগে না, ইন্টারনেটের মধ্যে পাইথন ইন্টারনেট বেসড সিস্টেমসের মধ্যে রান করতে পারে, কথা বুঝছো? এক নাম্বার জিনিস। দুই নাম্বার জিনিস হচ্ছে পাইথনের কোডগুলো না অনেক বেশি ইজি, তুমি ইজিলি কোড করতে পারবা, অনেকটা আমাদের নিজেদের ইংরেজি ভাষার মতো, কথা বুঝছো? অ্যান্ড পাইথনের কোডগুলা খুব সুন্দর করে অর্গানাইজড থাকে, বুঝছো? খুব বেশি কথা লিখতে হয় না, খুব অল্প কথায় পাইথনের কোডগুলো লেখা ফেলা যায়, এই জন্য পাইথন সবচেয়ে জনপ্রিয়। ওকে, তাহলে এই হচ্ছে পৃথিবীতে ইউজ হওয়া, এগুলো হচ্ছে রিসার্চে ইউজ হওয়া সবচেয়ে বেশিবার ব্যবহৃত ল্যাঙ্গুয়েজ। আর বাকি যেগুলো দেখালাম এগুলো হচ্ছে জেনারেল পারপাসে ইউজ হওয়া সবচেয়ে বেশি ল্যাঙ্গুয়েজ। এগুলোর হিস্ট্রি আমরা জেনে নিলাম, এবার স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য জানবো, ঠিক আছে? আচ্ছা, স্পেসিফিক বৈশিষ্ট্য যদি আমরা জানতে যাই, সেই ক্ষেত্রে সি এর ক্ষেত্রে যদি বলি, সি মেইনলি ইউজ করা হয় অপারেটিং সিস্টেম কিংবা হার্ডওয়্যারের সাথে ক্লোজলি কাজ করবে এমন সফটওয়্যার ডেভেলপ করার জন্য, ঠিক আছে? তাইলে আমি এখানে লিখতে পারি হার্ডওয়্যার ক্লোজ সফটওয়্যারস, ফর এক্সাম্পল ওএস। এটা দিয়ে আবার হার্ডওয়্যারের সাথে খুব ক্লোজলি কাজ করে এমন অ্যাপসও খুব ভালো মতো ডেভেলপ করা যায়। অন্যগুলো দিয়ে যে করা যায় না তা না, অনেক কমপ্লেক্স। তার আগের ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে যে করা যায় না তা না, করা যায়, বাট অনেক বেশি কমপ্লেক্স। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে করা যায় ইজি, বাট অনেক বেশি স্লো কাজ করে। এই জন্য সবচেয়ে বেটার হচ্ছে সি। সি সহজ আবার ফাস্টও, ঠিক আছে? আচ্ছা, সি প্লাস প্লাস এট সি, এই যে সি ল্যাঙ্গুয়েজটা আছে, সি ল্যাঙ্গুয়েজের খুবই স্পেশাল একটা নাম আছে, বুঝছো? নামটা হচ্ছে কি? এটাকে বলে হচ্ছে একটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ কিংবা স্ট্রাকচারড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি এখানে লিখে দিচ্ছি স্ট্রাকচারড অর স্ল্যাশ প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। এটার মিনিং কি আমি একটু পরে তোমাদেরকে বলতেছি, ঠিক আছে? আচ্ছা, সিমিলারলি সি প্লাস প্লাস, আচ্ছা প্রসিডিউরাল মানে কি? লাইন বাই লাইন কোডগুলা কাজ করে, কথা বুঝছো? একটা স্ট্রাকচার মেইনটেইন করে সামনে আগায়। এইটার একটা অ্যাডভান্সড ফর্ম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, কথা বুঝছো? ওখানে লাইন বাই লাইন না, অবজেক্ট বাই অবজেক্ট কাজ করে, কথা বুঝছো? জিনিসটা অনেকটা এরকম। সি কেমনে কাজ করে? তুমি একটা বইয়ের মধ্যে অনেকগুলো তথ্য দেওয়া আছে, সি হচ্ছে লাইন বাই লাইন তথ্যগুলোকে রিড করে, কথা বুঝছো? আর সি প্লাস প্লাস একটা বইয়ের মধ্যে অনেকগুলো তথ্য দেওয়া আছে, ওই তথ্যগুলোর মধ্যে আবার ক্যাটাগরি তথ্য আছে, বুঝছো? মনে করো কিছু তথ্য হচ্ছে একটা দেশ সম্পর্কে, কিছু তথ্য ওই দেশের রাজনীতি সম্পর্কে, কিছু তথ্য ওই দেশের মনে করো অর্থনীতি সম্পর্কে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেগুলো, ওইগুলা ওই গ্রুপ গ্রুপ করে কাজ করে, কথা বুঝছো? তো সি এর ক্ষেত্রে সে এত গ্রুপ টুপ বুঝে না, লাইন বাই লাইন কাজ করে। এখানে হচ্ছে জাস্ট বেসিক একটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওওপি ছোট করে, ওকে? এর ভিজুয়াল বেসিক, জাভা, এগুলা এটাও একটা ওওপি, ঠিক আছে? এগুলা খুবই পপুলার ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি সম্পর্কে আমার যা যা বলার ছিল সবকিছু বলে ফেলছি, ওকে? সি প্লাস প্লাস সম্পর্কে বলে ফেললাম যে এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট এটার আরো একটা বৈশিষ্ট্য আছে, সি প্লাস প্লাস অনেক অনেক বেশি ফ্লেক্সিবল, ঠিক আছে? এরকম ওওপি যেগুলো আছে, জাভা আরো আদার্স যত ওওপি আছে সবাই খুবই ফ্লেক্সিবল হয়। ফ্লেক্সিবল কেন হয়? ওই যে বললাম না যে ওরা কিছু কোড আছে, ওই কোডগুলোর মধ্যে ব্লক ব্লক আকারে থাকে, কথা বুঝছো? যেহেতু আমি তোমাকে একটা এখানে এক্সাম্পল দিয়ে দেখাইতে পারি। সিতে আমরা যখন একটা প্রোগ্রাম লিখি এরকম লাইন বাই লাইন লিখি, কথা হচ্ছে একটা লাইনের পর একটা লাইন, একটা লাইনের পর একটা লাইন, ঠিক আছে? আর যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কোডগুলো লিখি তখন এখানে একটা ব্লক থাকে কোডের, এখানে একটা কোডের ব্লক থাকে, এখানে একটা কোডের ব্লক থাকে, এখানে একটা কোডের ব্লক থাকে, এই ব্লকটা একটা স্পেসিফিক কাজ করে, এই ব্লকটা একটা স্পেসিফিক কাজ করে, এই ব্লকটা একটা স্পেসিফিক কাজ করে, এটা অন্য একটা স্পেসিফিক কাজ করে, কথা বুঝছো? এটা হচ্ছে একটা বেসিক আইডিয়া দিলাম। তোমাকে যদি আরো ডিটেইলসে বলি সেক্ষেত্রে জিনিসটা কমপ্লেক্স হয়ে যাবে, তোমরা যখন কম্পিউটার সায়েন্স যদি কেউ পড়ো তখন জানতে পারবা, ঠিক আছে? অবভিয়াসলি এটা অনেক বেশি ফ্লেক্সিবল এটার তুলনায়, ওকে? তারপর সি প্লাস প্লাস নিয়ে আমার বলা শেষ,
এবার যদি এন্ড সি প্লাস প্লাস কিংবা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে ওরা একটা জিনিস নিয়ে কাজ করে, সেই জিনিসটাকে বলেছে ক্লাস। ঠিক আছে, ক্লাস নিয়ে কাজ করে, এটা মাথায় রাখা লাগবে। ওই যে দেখালাম না, ছোট ছোট গ্রুপ নিয়ে কাজ করে, ওই গ্রুপটাই এটাকে প্রোগ্রামিং এর ভাষায় ক্লাস বলে। ঠিক আছে, আচ্ছা, প্রতিটা গ্রুপে একই ধরনের জিনিসপত্র থাকে। সামনে ডিটেলস আছে, তুমি ওগুলো পড়লে জানতে পারবা। ওকে, আচ্ছা, এইবারে আসো দেখি হচ্ছে ভিজুয়াল বেসিক নিয়ে আর আমাদের কি কি জানার আছে। ভিজুয়াল বেসিকের স্পেশাল বৈশিষ্ট্য ছিল এটা খুবই ইজি। ঠিক আছে, আচ্ছা, জাভা নিয়ে আর আমাদের কি কি জানা দরকার। জাভা যেহেতু জাভাতে লেখা প্রোগ্রামগুলো যেহেতু যে কোনো জায়গাতে রান করানো যায়, সেই জন্য দেখা যায় পৃথিবীর যত ওয়েব ব্রাউজার আছে, ওয়েব ব্রাউজারগুলো জাভা প্ল্যাটফর্মটাকে ইনক্লুড করে দেয়, সো দ্যাট ওয়েব ব্রাউজারের মধ্যেই জাভার অ্যাপ্লিকেশনগুলো যাতে চালানো যায়। ঠিক আছে, তাহলে এটা মাথায় রাখবা, সব ধরনের ব্রাউজার জাভা প্রোগ্রাম সাপোর্ট করে। ঠিক আছে, আচ্ছা, দেন অ্যালগোল নিয়ে যদি আমি একটু বিস্তারিত বলি, আর তেমন কিছু বিস্তারিত বলার নাই। অ্যালগোল অনেক অ্যাডভান্স একটা ল্যাঙ্গুয়েজ, বাট অনেক আগে ডেভেলপ করা। ফরট্রান নিয়ে যদি বলি, দেন ফরট্রান নিয়ে বইলা ফেলছি। তো এই ছিল হচ্ছে আমাদের একদম ল্যাঙ্গুয়েজ নিয়ে। শুরুতে আমরা কি ল্যাঙ্গুয়েজের জেনারেশন নিয়ে জানলাম, এবার বহুল ব্যবহৃত রিসার্চ প্লাস জেনারেল পারপাস দুই ক্ষেত্রে মোস্ট ইউজড যে ল্যাঙ্গুয়েজগুলো আছে এগুলো সম্পর্কে আমরা একদম বিস্তারিত জানা নিলাম। এক্সামে যা যা আসে এই চার্টে সবকিছু আছে, এর বাইরে কিছু আসবে না। ঠিক আছে, এইবারে তোমরা যদি এই ল্যাঙ্গুয়েজগুলো সম্পর্কে একদম বিস্তারিত জানতে চাও, এই যে দেখো এই চার্টে আছে, বাট আমি যা যা দেখাই দিছি এর বাইরে কিছু জানা লাগবে না, বাট তোমরা চোখ বলে নিতে পারো। ঠিক আছে, মেশিন ভাষা নিয়ে এখানে বিস্তারিত আছে। মেশিন ভাষা থেকে এক্সামে কি কি আসবে আমি চার্টে দেখাই দিছি। ওকে, আচ্ছা, অ্যাসেম্বলি ভাষা নিয়ে এখানে বিস্তারিত আছে, কি কি আসবে চার্টে দেখাই দিছি, চার্টের বাইরে কিছু মাথায় রাখা লাগবে না। মধ্যম স্তরের ভাষা নিয়ে বিস্তারিত আছে, উচ্চ স্তরের ভাষা নিয়ে আছে, সি নিয়ে ডিটেইলস আছে, সি প্লাস প্লাস নিয়ে আছে, ভিজুয়াল বেসিক নিয়ে আছে, জাভা নিয়ে আছে, তারপর অ্যালগোল নিয়ে আছে, ফোরট্রান নিয়ে আছে। এই তো এখানে পাইথন নিয়েও আরো বিস্তারিত আছে এবং ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ নিয়েও বিস্তারিত আছে। তো এই বিস্তারিতগুলো অ্যানালাইসিস করেই কিন্তু আমি তোমাদেরকে যে দুইটা চার্ট দেখাইলাম, ওই চার্ট দুইটা বানাইছি। ওই চার্টে যে কি পয়েন্টস দেখাইছে এর বাইরে আর কিচ্ছু লাগবে না, বাট বিস্তারিত একবার রিড দিয়ে নিও। ঠিক আছে, মূল বই থেকে কিংবা স্লাইড থেকে।